আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইরান মাথা নত করছে না। হ্যাঁ, ইরান মাথা নত করতে অস্বীকার করেছে। আমেরিকা আরও একবার ইরানের উপর হামলা চালিয়েছিল এবং এমন পরিস্থিতি তৈরি করেছিল যে আমরা খুব দ্রুত বড় ধরনের আক্রমণ করতে চলেছি। আর লাগাতার মিথ্যা বলে এসেছে যে ইরান আমাদের সাথে কথা বলতে চায়। এবার সমস্ত আলোচনার অবসান ঘটিয়ে তাজা খবরটি জেনে নিন। আমেরিকা ইরানের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিল এবং বলেছিল মধ্যস্থতার মাধ্যমে আমরা একটি চুক্তি করে নেই। হরমুজ প্রণালী আপনারা খুলে দিন, আমরা সামনে যে ব্যারিকেডগুলো লাগিয়েছি সেগুলো খুলে দেব। এক প্রকার চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা বলা হয়েছিল। ইরান তা পরিষ্কার অস্বীকার করে দিয়েছে। সাফ সাফ জানিয়ে দিয়েছে যে যতদিন না এই যুদ্ধ বন্ধ হচ্ছে ততদিন হরমুজ প্রণালী খুলবে না। আপনারা আমাদের উপর হামলা চালাচ্ছেন, আমরা ভরসা করি না। আপনাদের কোনো প্রতিশ্রুতির উপর আমাদের ভরসা নেই। এ কথা বলে ইরান আমেরিকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে এবং সব দিক থেকে মাথা নত করতে অস্বীকার করেছে। এমনকি ইরান বারবার এ কথাই বারবার পুনরাবৃত্তি করেছে যে যতদিন এ যুদ্ধ চলতে থাকবে ততদিন হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এর ফলে আমেরিকার সমস্যা আরও বেড়ে গেছে। এবার ইউরোপ অভিযোগ করেছে যে ইউরোপের ভেতরে যে গ্যাংগুলো রয়েছে নিজেদের কাজ হাসিল করার জন্য ইরান তাদের ভাড়া করছে। এমনকি আসল আনন্দ তো তখনই আসছে যখন নেতানিয়াহু কত না পরিশ্রম করলেন। তিনি আমেরিকা গেলেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করলেন, 3 ঘন্টা ধরে বুঝিয়ে রাজি করালেন যে ইরানের উপর আক্রমণ করুন। এরপর বিবৃতি জারি করা হলো। এমনকি নেতানিয়াহুর সে কথাটি আমার মনে আছে, যেখানে নেতানিয়াহু বলেছিলেন যে ট্রাম্পের সাথে আমার জীবনের এ যাবৎকালের সেরা মিটিং হয়েছে। এরপর আসল খেলা শুরু হলো। খোদ ইসরায়েলের সাথে আক্রমণ করার আগেই ডোনাল্ড ট্রাম্প টুইট করে দিলেন যে আমরা ইরানের সাথে কথাবার্তা বলছি, আমাদের মধ্যে চুক্তি হয়ে গেছে, আমরা ইরানের উপর আক্রমণ স্থগিত করেছি। তো সুতরাং বুঝতে পারছেন যে নেতানিয়াহু এবং ইসরায়েল কতটা শোকে রয়েছে। কিন্তু আজকের খবর হলো মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার নিজস্ব সেন্টকম অর্থাৎ মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাও ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছে যে আমরা আক্রমণ করছি না। অর্থাৎ ট্রাম্প যে ঘোষণাটি করেছেন যে আমরা ইরানের উপর আক্রমণ করব না, সেই ঘোষণা তিনি তার নিজের অধিকারীদের জানাননি। তারা এই বিষয়ে কিছুই জানতেন না, সরাসরি তিনি টুইট করে দেন। সুতরাং সেন্টকম নিজে একথা বলছে যে আমরা ডোনাল্ড ট্রাম্পের টুইট থেকে জানতে পেরেছি যে আমরা হামলা করছি না। এরপর এখন এ আলোচনায় চলছে যে ডোনাল্ড ট্রাম্প কার ইশারায় চলছেন। তবে একটা বিষয় স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে খারাপভাবে ভয় পাচ্ছেন। বড় বড় কথা বললেও শেষমেশ পিছু হটতে বাধ্য হয়েছেন। কৃষ্ণ সাগরে একটি ইরানি জাহাজ বা ট্যাঙ্কারে হামলা হয়েছিল। একজন ইরানি নাগরিকের মৃত্যু হয়েছিল এবং 4 জন আহত হয়েছিলেন। বলা হয়েছিল এবং এটি নিশ্চিত ছিল যে ইউক্রেন এ হামলা চালিয়েছে। ভদ্র মহোদয়েরা, সেই আহত ইরানি ব্যক্তিরা ট্যাঙ্কার সহ তেহরানে ফিরে গেছেন। এমনকি ইরান নিশ্চিত করেছে যে আমরা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ইউক্রেনের 3টি এলাকা বেছে নিয়েছিলাম যেখানে আমাদের আক্রমণ করার কথা ছিল, কিন্তু তার আগেই ইউক্রেন আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাদের কাছে ক্ষমা চেয়ে নেয়, তাই আমরা হামলা স্থগিত করে দিয়েছি। আমেরিকার কাউন্টার টেরোরিজমের প্রধানের কথা আপনাদের মনে আছে নিশ্চয়। এর রইল তার সম্পূর্ণ বিবৃতি। ইনি কোনো সাধারণ বা ছোটখাটো ব্যক্তি নন। তিনি ছিলেন মার্কিন সরকারের একজন শীর্ষ কর্মকর্তা। ট্রাম্পের নীতিতে অসন্তুষ্ট হয়ে এবং ট্রাম্পের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে তিনি পদত্যাগ করেছিলেন। এবার সেই কর্মকর্তা আবারও বলেছেন যে আমাদের যে কোনো মূল্যে এই সত্যটি মেনে নিতে হবে যে সামরিক শক্তি প্রয়োগ করে ও বোমাবর্ষণ করে হরমুজ প্রণালী আমরা কখনোই খুলতে পারবো না। আমাদের এটা স্বীকার করতে হবে, বরং ডোনাল্ড ট্রাম্পের উচিত মধ্যপ্রাচ্য থেকে নিজের সেনা ফিরিয়ে নেয়া, আমাদের ঘরে ফিরে যাওয়া উচিত। ডোনাল্ড ট্রাম্প বারবার ধমক দেন যে এবার ইরানকে গুড়িয়ে দেব, আমি 72 ঘন্টার মধ্যে ইরানের উপর খুব বড় ধরনের হামলা চালাবো। কিন্তু শেষ মুহূর্তে তিনি পিছিয়ে আসেন। এরপর যখন বিশ্ববাসী হাসাহাসি করে, যেমন এই যে শেষ হামলাটি তিনি টুইট করে স্থগিত করলেন, তা নিয়ে যখন দুনিয়া ডোনাল্ড ট্রাম্পের উপর হাসছে, তখন তিনি বলছেন যে কাতার, ইরান এবং অন্যান্য সমস্ত আরব দেশ আমাকে হামলা না করার জন্য অনুরোধ করেছিল। নেতানিয়াহুর গোলামিতে তো আমেরিকা থাকে, আমেরিকার সরকার তো ইসরায়েলের ইশারায় চলে। তবে কি ট্রাম্প ইসরায়েলকে বিষয়টি জানায়নি? হামলা স্থগিত করেছ, সেটা ভালো কথা, কিন্তু ট্রাম্প যে আরব দেশগুলোর কথা শুনে ইরানের উপর হামলা করছে না, এ যুক্তি কোনোভাবেই বোধগম্য নয়। এ কথা আমরাও মানছি এবং এই বিষয়টি আমিও বারবার বলছি যে সেদিন আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, হ্যাঁ, তিনি ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অনুরোধ করেছিলেন এবং বুঝিয়েছিলেন যে আপনি যদি ইরানের উপর আক্রমণ করেন তবে তার পাল্টা জবাবে আমাদের সমস্ত আরব দেশকে তার খেসারত দিতে হবে এবং তখন আপনারা আমাদের বাঁচাতে পারবেন না। এমনকি এই মুহূর্তে আপনারা নিজেদের বাঁচাতে পারছেন কিনা সেটাও বড় ব্যাপার। ডোনাল্ড ট্রাম্পের একটি অডিও সাক্ষাৎকার রয়েছে যেখান থেকে কেটে ছেটে তথ্যগুলো আপনাদের জানাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প এও বলেছেন যে আরব বন্ধুরা আমাকে আশ্বস্ত করেছিল যে ইরানের সাথে চুক্তি হয়ে যাবে। এরপর মোহাম্মদ বিন সালমানের সাথে আমার কথা হয়। আমি মোহাম্মদ বিন সালমানকে জিজ্ঞেস করি, আপনার কি মনে হয়
আমার কি করা উচিত? তখন মোহাম্মদ বিন সালমান বলেন যে যুদ্ধের চেয়ে ভালো হয় আপনি ইরানের সাথে কোনো চুক্তি করে নিন। এরপর ট্রাম্প আরও বলেন যে তারা আমাদের কাছে ভিক্ষা চেয়েছিল, ইরানিরা আমাদের কাছে ভিক্ষা চেয়েছিল যেন আমরা আক্রমণ না করি। এখন তাদের সাথে আমাদের কথা হতে চলেছে, এমনভাবে কথা হতে চলেছে এবং এমন একজন ব্যক্তির সাথে কথা হতে চলেছে যে আলোচনার কারণে এবং সেই ব্যক্তির কারণে হাজার হাজার মানুষের জীবন বেঁচে যাবে। এবার আপনাদের অন্য দিকটা বলছে। এতক্ষণ তো আপনারা ট্রাম্পের সমস্ত কথা শুনে নিলেন, যেগুলো আমি আপনাদের বললাম এবং যেগুলো তিনি বিবৃতি হিসেবে দিচ্ছেন। এখন এটা আপনাদের উপর নির্ভর করছে যে আপনারা কাকে সত্যবাদী মনে করবেন আর কাকে মিথ্যাবাদী। কারণ শুরু থেকে ট্রাম্প নিজের বড়পনা দেখিয়ে নিজের সম্মানের 12টা বাজিয়েছেন। আর ডোনাল্ড ট্রাম্পের কথায় এখন আর কারো কিছু যায় আসে না। কেউ আর বিশ্বাসই করে না যে ওই ব্যক্তি সত্য বলছেন। কারণ এই যুদ্ধে বিশ্ববাসী ডোনাল্ড ট্রাম্পের আসল ও মিথ্যাবাদী মুখটি দেখে নিয়েছে। এখন ইরানের পক্ষ থেকে খবর এসেছে, ইরান জানিয়েছে যে আমরা আমেরিকার সাথে কোনো কথাই বলছি না। আল্লাহু আকবার! ট্রাম্পের মিথ্যা আপনারা দেখলেন ও শুনলেন তো। ইরান পরিষ্কার বলেছে যে আমরা আমেরিকার সাথে কোনো কথাই বলছি না এবং আমেরিকার সাথে কোনো কথা বলার কোনো ইচ্ছেও আমাদের নেই। আমার বন্ধুরা, আমরা শুধু ওমানের সাথে কথা বলছি, তাও কেবল হরমুজ প্রণালী নিয়ে। হরমুজ প্রণালী ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আমাদের কারোর সাথে কোনো কথা হচ্ছে না। আমরা শুধু ওমানের সাথে কথা বলছি। হ্যাঁ, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের মাধ্যমে কিছু বার্তা আদান প্রদান হচ্ছে, কিন্তু আমেরিকার সাথে সরাসরি কোনো কথাবার্তা হচ্ছে না। পুরো বিশ্বে ইরান একমাত্র এমন একটি দেশ হয়ে উঠেছে যার সামনে তথাকথিত সুপার পাওয়ার আমেরিকা ব্যর্থ হয়ে গেছে। পেন্টাগন না জানি কত দেশকে ধ্বংস করেছে, সিআইএ এবং MI6 মিলে না জানি কত লক্ষ অপারেশন চালিয়েছে এবং সারা বিশ্বে আমেরিকার ক্ষমতা ও আধিপত্য জাহির করতে পেন্টাগন কত না যুদ্ধ বাঁধিয়েছে তা আমাদের জানা নেই। সেই পেন্টাগন আজ ইরানের সামনে মাথা নত করে ফেলেছে। রিপোর্ট বলছে পেন্টাগন যুদ্ধ বিশেষজ্ঞদের বলেছে যে আপনারা আমাদের এমন কোনো সৃজনশীল আইডিয়া বা পরিকল্পনা দিন যা অনুসরণ করে আমরা ইরানকে শাস্তি দিতে পারি। কি অদ্ভুত কাণ্ড! এবার একটু ভেবে দেখুন, ইরানের উপর আক্রমণ করে, ইরানের শিশুদের গণহত্যা করে, ইরানের সুপ্রিম লিডারকে হত্যা করে, ইরানে দাঙ্গা বাঁধিয়ে, ইরানকে টুকরো টুকরো করার চক্রান্ত করে, ইরানে মোসাদ ঢুকিয়ে এবং ইরানের ভেতরে ভেতরে ড্রোন হামলা করিয়ে আমেরিকা সমস্ত রকম ফন্দি ফিকির বা প্যাঁচ কষেছে, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। বেশ হাসি পায় যে নিজে দ্বিচারী সে অন্যকে দ্বিচারী বলে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানিরা দ্বিচারী মানুষ, তাদের মুখ দুটো, হয় তারা চুক্তি করুক অথবা আত্মসমর্পণ করুক। অথচ ইরান শুরু থেকে বলে আসছে যে আমরা কোনো চুক্তি করতে চাই না, নিজের দেশের স্বার্থে আমরা চুক্তি করেছিলাম। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সবসময় সেই চুক্তি ভেস্তে দিয়েছেন এবং উল্টো ইরানের উপর আক্রমণ চালিয়েছেন। আর যখন ইরান এর পাল্টা জবাব দিতে শুরু করে তখন এরা আবার যুদ্ধবিরতি করে নেয়। এটাই বারবার চলে আসছে। আর যখন বিশ্ববাসী আমেরিকার উপর হাসাহাসি করে যে তোমরা তো বড় বড় কথা বলেছিলে ইরানকে গুড়িয়ে দেবে, তখন এরা আবার উল্টো কথা বলে যে না, ইরান আমাদের কাছে ক্ষমা চেয়েছে, ভিক্ষা চেয়েছে এবং আমার মিত্ররা আমাকে বুঝিয়ে বলেছে যে হামলা করো না, চুক্তি করে নাও। ভাই, যদি চুক্তি হওয়ারই হতো তবে তো কবেই হয়ে যেত। ইরান যদি চুক্তি করতে চাইতো তবে কবেই করে নিত। আর ডোনাল্ড ট্রাম্পের শুরুর দিকের রিপোর্ট অনুযায়ী তিনি স্বপ্নেও ভাবতে পারেননি, তার কল্পনায়ও আসেনি যে এই যুদ্ধ এত দীর্ঘায়িত হবে। ডোনাল্ড ট্রাম্প এতটা নিশ্চিত ছিলেন যে আমরা ইরানের ওপর হামলা করা মাত্রই তা একদিনের খেলা হবে, মাত্র কয়েক ঘন্টার মধ্যে খামেনিকে হত্যা করা হবে, ইরানের জনগণ নিজেদের মধ্যে হানাহানিতে জড়িয়ে পড়বে, সব শেষ হয়ে যাবে এবং আমরা জয়ী হব। ট্রাম্প ইরানকে ভেনেজুয়েলা ভেবে ভুল করেছিলেন এবং এখন ট্রাম্প এই যুদ্ধে পুরোপুরি ফেঁসে গেছেন। ডোনাল্ড ট্রাম্প এও বলেছেন যে ভেনেজুয়েলার সাথে আমাদের যুদ্ধ হয়েছিল, সেটা ভালোই হয়েছিল। এই মুহূর্তে ইরানের সাথে যুদ্ধ চলছে এবং সে যুদ্ধ খুব ভালোভাবেই এগোচ্ছে। ইরান মিথ্যা বলছে যে তারা আমাদের সাথে কথা বলছে না। ইরানের কাছে এটি শেষ সুযোগ, তারা যেন চুক্তি করে নেয়, নতুবা আমরা ইরানকে পৃথিবী থেকে মিটিয়ে দেব। গত 6 মাস ধরে ট্রাম্প এই একই কথা বলে চলেছেন যে আমরা গুড়িয়ে দেব, মিটিয়ে দেব, অথচ এই ব্যক্তির নিজের সম্মানই পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে। লোভ লালসায় ভরা ওই ব্যক্তি বলছে যে তার আসল কাজটা হলো হরমুজ প্রণালীতে আমরা ইরানকে টোল আদায় করতে দেব না। যদি কাউকে টোল দিতে হয় তবে সেটা আমরা নেব, কারণ মালিক তো আমরাই নিয়ন্ত্রণ করি। তাহলে কথা তো একই দাঁড়ালো, কাকে বোকা বানানো হচ্ছে? আরবদের বোকা বানানো হচ্ছে। আরব দেশগুলো সবাই এই কথা ভাবছে যে যদি সেখান থেকে ইরানকে হটিয়ে আমেরিকাকে বসিয়ে দেয়া যায় তবে আমেরিকা হয়তো টোল নেবে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বহুবার এই বকাঝকা করেছেন যে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ কায়েম করে তিনি টাকা কামাতে চান। সম্ভবত আপনারা ভুলে গেছেন, তবে আপনাদের মনে করিয়ে দেয়, শুরুতে আমেরিকা ইরানকেও একটি অফার দিয়েছিল যখন সেই হরমুজ প্রণালী দখল করতে পারেনি। আমেরিকা বলেছিল এসো আমরা দুজন মিলে এটা পরিচালনা করি, তোমরাও টাকা তুলবে আর আমরাও তুলব। কিন্তু ইরান ন্যায়ের কথা বলেছিল যে হরমুজ প্রণালীতে তোমাদের কাজ কি?
একদিকে ইরান আর অন্যদিকে ওমান, তাই ওমান ও ইরান মিলেই হরমুজ প্রণালী পরিচালনা করবে। ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর বারবার আক্রমণ করে নিজের মুখে জুতো পেটা খেয়েছেন। এরপর তিনি নানা রকম বেফাঁস মন্তব্য ও বিবৃতি দেন। সমস্ত রকম মন্তব্য দেওয়ার পরেও তিনি ফের টুইট করে বলেছেন, ইরানের কর্মকর্তারা সামনে থেকে না বললেও ভেতরে ভেতরে তারা ভিক্ষা চাইছেন, তাই আমাদের সাথে কথাবার্তা বলতে চাইছে এবং চুক্তি করতে চাইছে। আমি তাদের পরিষ্কার বলে দিতে চাই তারা যেন আত্মসমর্পণ করে, এটাই তাদের শেষ সুযোগ। ট্রাম্প মনে হয় কোনো খারাপ ও বাজে নেশা করেন এবং সেই নেশায় সবসময় বুঁদ হয়ে থাকেন। নিজের ইচ্ছে মতো টুইট করেন আর উল্টোপাল্টা বয়ান দেন। নিজের টিমের সাথে কোনো আলোচনা বা মিটিংই করেন না। যেমন ডোনাল্ড ট্রাম্প বললেন ইরানের সাথে কথাবার্তা চলছে, অথচ খোদ আমেরিকার সরকার বলছে, আমেরিকার সংবাদপত্র এ খবর ছাপা হয়েছে যে আমেরিকার সরকার এবং অধিকারীরা পরিষ্কার জানাচ্ছেন যে ইরানের সাথে কোনো মিটিং বা আলোচনার কোনো পরিকল্পনা নেই। এখন আপনারাই সিদ্ধান্ত নিন, আসলে মিথ্যাবাদী কে? মহাশয়গণ, খোদ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে টেলিফোনে কথা বলেছেন এবং তাকে ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন। এর উপর ইরান এখনও কোনো স্পষ্ট জবাব দেয়নি যে তারা পাকিস্তানে যাবে নাকি না। এরই মধ্যে চীন মাঠে নেমে পড়েছে এবং বলেছে যে যুদ্ধ থামানোর জন্য এবং যুদ্ধ বন্ধ করতে সাহায্য করার জন্য আমরা প্রস্তুত আছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। আজকে সারা বিশ্বের মুসলমানদের জন্য একটা বড় বিজয়ের দিন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে ইসরায়েলি লবির বিরুদ্ধে বিজয় পেয়েছে, ঐতিহাসিক বিজয় পেয়েছে একজন মুসলিম ক্যান্ডিডেট। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হতে যাচ্ছেন মিশরীয় বংশোদ্ভব আব্দুল আল সাইদ। কে এই আব্দুল আল সাইদ? কিভাবে তিনি পরাজিত করলেন আমেরিকায় ইসরায়েলি লবি আইপেকের মদতপুষ্ট প্রার্থী হেলেই স্টিফেনকে? সেই গল্প শোনাবো আজকে তুর্কিপিডিয়ার দর্শকদের। প্রথমেই কনগ্রাচুলেশন জানাচ্ছি আমেরিকান ভোটারদের। আমেরিকার মিশিগান থেকে এবং আশেপাশের স্টেট থেকে, আমেরিকা থেকে যারা দেখছেন কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় দুটি শহর মুসলিম মেয়রদের হাতে। পশ্চিমের একটি লন্ডনের মেয়র পাকিস্তানি বংশোদ্ভব সাদিক খান, একটি নিউ ইয়র্কের মেয়র মামদানি, ভারতীয় মুসলিম বংশোদ্ভব মামদানি। মামদানি অনেক ক্যারিসমেটিক লিডার। মামদানি ক্ষমতায় এসে অনেক ক্যারিশমা দেখিয়েছে এর মধ্যে। তবে মামদানি প্যাশনেট মুসলিম হলেও কতটা প্র্যাকটিসিং মুসলিম আই এম নট শিওর। বাট এই নতুন সিনেটর প্রার্থী আব্দুল্লাহ আল সাইদ অত্যন্ত ধর্মপ্রাণ একজন মুসলিম ক্যান্ডিডেট। আব্দুল্লাহ আল সাইদকে পরাজিত করার জন্য আমেরিকায় ইসরায়েলি লবি সব ধরনের চেষ্টা করেছে। আব্দুল্লাহ আল সাইদের বিরুদ্ধে ইসরায়েলি লবি খরচ করেছে $60 মিলিয়ন, $60 মিলিয়ন টাকার বন্যা বয়ে দিয়েছে। আমেরিকার পাবলিক রিলেশনসের বিজ্ঞাপনের সকল কিছু তারা তৈরি করেছে এবং তাকে একজন ইসরায়েল বিরোধী, তাকে একজন মুসলিম নানাভাবে লেবেলিং করার চেষ্টা করেছে, কিন্তু কাজ হয়নি। মিশিগানের ডেমোক্রেটরা ভোট দিয়েছে আব্দুল্লাহ আল সাইদকে। আব্দুল্লাহ আল সাইদ দুটি ধাপে নির্বাচনে যাচ্ছে। প্রথম ধাপে দলের ভেতরে ইলেকশন হয়েছে। আমেরিকায় প্রধান দুটি দল, একটি ডেমোক্র্যাট, একটি রিপাবলিকান দল। এবং ডেমোক্র্যাট দলের ভেতরে এই যে ছবিতে দেখছেন নারী প্রার্থী হেলেই স্টিফেন, যাকে ইসরায়েল সাপোর্ট দিয়েছে, ইসরায়েলি লবি আইপেক সাপোর্ট দিয়েছে, বিপুল পরিমাণ টাকা খরচ করেছে একজন ক্যান্ডিডেটকে ডেমোক্র্যাট দল থেকে পাশ করে আনার জন্য, কিন্তু পারেনি। ডেমোক্র্যাটদের ভেতরে প্রগ্রেসিভ ডেমোক্র্যাট প্রার্থী ডক্টর আব্দুল আল সাইদ ইসরায়েলি লবিকে নাকানি চুবানি খাইয়ে জয়লাভ করেছে। অফিসিয়ালি ডেমোক্রেটদের পক্ষ থেকে ইলেকশনে এবার রিপাবলিকানদের বিরুদ্ধে ইলেকশন করবেন আব্দুল আল সাইদ, এবং আগামী নভেম্বরের এই ইলেকশনে যদি আব্দুল আল সাইদ জয়লাভ করেন তাহলে তিনি হবেন আমেরিকার ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর। আমেরিকান সিনেটরে একজন মুসলিম সিনেটর যাবে। সবার কাছে দোয়া চাইছি আল্লাহ যেন একজন সত্যিকার মুসলমানকে আমেরিকান সিনেটে যে আমেরিকার এবং বিশ্ব শান্তির জন্য কাজ করার সুযোগ করে দেন। কে এই আব্দুল আল সাইদ? তার মা বাবা মিশরের আলেকজান্দ্রিয়া থেকে আব্দুল নামক একজন মুসলিম ইঞ্জিনিয়ার পড়াশোনা করতে যান আমেরিকায় এবং তারপরে আমেরিকায় সেটেল হন।
সেই মিশরীয় বাবা মার সন্তান, মিশরের ওয়াইনি স্টেটে বড় হওয়া এই ডক্টর আব্দুল আল সাইদ, তিনি পড়াশোনা করেছেন মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে এবং বিশ্বের সবচেয়ে প্রেস্টিজিয়াস একটি স্কলারশিপ, রোডস স্কলারশিপ নিয়ে তিনি পড়াশোনা করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। শুধু তাই নয়, তিনি পরবর্তীতে পিএইচডি করেছেন পৃথিবীর বিখ্যাত কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে এবং পিএইচডি করে তিনি কলম্বিয়া ইউনিভার্সিটিতে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে শিক্ষকতা করেছেন এবং সবশেষ তিনি আমেরিকার পাবলিক হেলথ ডিপার্টমেন্টের চাকরি করেছেন, আমেরিকান মিশিগান স্টেটের পাবলিক হেলথের নির্বাহী প্রধান ছিলেন এবং পুরো ক্যাম্পেইন জুড়ে আমেরিকার সাধারণ মানুষের জন্য কিভাবে কম টাকায় অধিক চিকিৎসা সেবা নিশ্চিত করা যায় সেই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন। কিন্তু ইসরায়েলি লবি, আমেরিকান মিডিয়ার ভেতরে ঘাপটি মেরে থাকায় ইসরায়েলি সাংবাদিকরা তাকে প্রশ্নের পর প্রশ্নের বাণে জর্জরিত করেছে। ইসরায়েল প্রশ্নে আপনি কি ইসরায়েলের অস্তিত্ব পক্ষে? কিন্তু ফিলিস্তিনের পক্ষের লোক আব্দুল আল সাইদ খুব টেকনিক্যালি এড়িয়ে গিয়েছেন সেই প্রশ্ন। তিনি বলেছেন, আমি মিশিগানের সিনেটর হিসেবে ইলেকশন করছি, আমার আমেরিকান ট্যাক্সের টাকা মিশিগানের মানুষের কল্যাণে কিভাবে ব্যয় হবে সেটা আমার দায়িত্ব। ইসরায়েলের গণহত্যার যুদ্ধে টাকা ঢালা আমেরিকানদের কাজ নয়। চলুন আমরা শুনে আসি আব্দুল্লাহ আল সাইদের Israel has a right to exist. So Casey, Do you believe Israel has a right to exist? AIPAC's become a big issue in this election because AIPAC's already spent $30 million in this election. They're by far the biggest spender in the race. Now, the question about a right to exist, it's interesting because nobody's ever asked me whether or not I believe Palestine has a right to exist. Every single president who served has said that they believe in a two-state solution. Israel exists. The question is whether or not we want a politics where our money is sent over to Israel to do genocide and apartheid instead of আমেরিকান সাংবাদিকরা খুবই টার্গেট করে এই সাংবাদিককে প্রশ্ন করছে যে আপনি কি ইসরায়েলের অস্তিত্ব বিশ্বাস করেন? তিনি বলছেন ইসরায়েল তো আছেই, ইসরায়েলের অস্তিত্ব নিয়ে এত টেনশনের কিছু নেই, এখন প্রশ্ন হলো ফিলিস্তিনের অস্তিত্বে আপনি বিশ্বাস করেন কিনা। এবং আমাদের পলিটিশিয়ানরা আসলে ইসরায়েলের গণহত্যায় টাকা ঢালা উচিত কিনা পাল্টা প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন এই তুখুর রাজনীতিবিদ আব্দুল investing আল in সাইদ। our own kids. You say it exists, but does it have a right to? No, I didn't say that. I just said the question of Israel's existence is not a question. I'm not going to play this gotcha game about whether or not it has a right to exist. The question ultimately is about whether or not we want a politics that dignifies. You're not going to play the equal gotcha rights to game, but peace, you're not dignity, and going to say you self-determination. think Israel has a right to Well, exist. my question, Casey, I think the question ফিলিস্তিনের পক্ষের একজন শক্তিশালী প্রার্থী হিসেবে আব্দুল আল সাইদ শুধু মুসলমানদের নয়, নন মুসলিমদের হৃদয় জয় করে নিয়েছেন। মিশিগান স্টেটে ডেমোক্রেট দলের মেজরিটি মানুষ ভোট দিয়েছে এই পলিটিশিয়ানকে। তিনি বলেছেন ইহুদি ধর্ম আর ইসরায়েল আইপ্যাক এক জিনিস না। ইহুদিদের সাথে আমাদের বসবাস, আমাদের সহাবস্থান হতে পারে, কিন্তু ইসরায়েলের গণহত্যার বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। And Israel are not the AIPAC and Israel are not the same as Judaism and the Jewish people. I love Judaism and I love the Jewish people. I venerate Judaism and I venerate the Jewish people. I stand with Judaism and I stand with the Jewish people. And the single most dangerous thing that they've tried to tell us is that somehow they can extend the definition of anti-Semitism to include a foreign government and its leaders. I call bullshit. No. No. If you believe that anti-Semitism extends to include a foreign government and AIPAC, you are creating a dangerous circumstance. So it is important for us to recognize that we love Judaism and the Jewish people. প্রিয় দর্শক, আমেরিকান এই তুখুর রাজনীতিবিদ বলছেন ইহুদিদেরকে এবং ইসরায়েলকে একসাথে করা যাবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী, ইসরায়েল সরকার যে গণহত্যা করছে সেটাকে সাপোর্ট করা মানেই ইহুদিদেরকে সাপোর্ট করা, বিষয়টা এরকম নয়। ইহুদি এবং ইসরায়েল সম্পূর্ণ আলাদা জিনিস। তিনি অত্যন্ত সুচতুরভাবে ইসরায়েলের পলিটিক্যাল ক্যাম্পেইনগুলোকে, ইসরায়েলি লবির ক্যাম্পেইনগুলোকে নস্যাৎ করে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে ডেমোক্রেটদের প্রার্থী হিসেবে নিজের সিংহাসন নিশ্চিত করেছেন। এখন যাত্রা পরবর্তী স্টেজে রিপাবলিকান পার্টির
মেয়র সিনেটর প্রার্থীকে পরাজিত করা। যদি এই কাজে তিনি এগিয়ে যান, তিনি এজ এ বাইবর্ন আমেরিকান সিটিজেন ইন ফিউচার হি কুড রান ফর ইউএস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট অলসো। মামদানি যত জনপ্রিয় হোক, মামদানির জন্ম আমেরিকার বাইরে হওয়ার কারণে মামদানি কোনোদিনও আমেরিকার প্রেসিডেন্ট পদে ইলেকশন করতে পারবে না। কিন্তু কিন্তু এই ক্যারিসমেটিক লিডার আব্দুল আল সাইদ যদি সিনেটর হিসেবে পাশ করে যায়, আগামী দিনে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবেও একটা ফাইট দেওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক অনেক দোয়া, ভালোবাসা মিশরীয় এই নতুন রাজনীতির খেলোয়াড়ের জন্য। প্রিয় দর্শক, আমরা আজকের লাইভে আরেকটা সংবাদ দিচ্ছি ইসরায়েল থেকে। ইসরায়েলে বিপদে আছে ইসরায়েলের উগ্রপন্থী পলিটিশিয়ান বেন গাভির। ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি মিনিস্টার বেন গাভিরের বিরুদ্ধে আদালত থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে নেতানিয়াহুকে, যে এই উগ্রবাদী রাজনীতিবিদকে মন্ত্রিত্বের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য। ইতিমধ্যে অসংখ্য কর্মকাণ্ডের কারণে বিশ্বের মিডিয়ায় আলোচনায় এসেছে বেন গাভির। সর্বশেষ ফিলিস্তিনের কারাগারের চতুর্দিকে কুমির ছেড়ে দেওয়ার একটা প্রস্তাব রেখে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে এই নেতা। ফিলিস্তিনের কারাগারে বন্দীদের উপর নির্যাতনের অভিযোগ রয়েছে গাজায় বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা যে এসেছিল তাদের উপর নির্যাতন, ধর্ষণের এই ধরনের অভিযোগ ইসরায়েলের যে ভাবমর্যাদা ছিল সেটিকে ক্ষুণ্ণ করছে। ইসরায়েলেরই একটি আদালত এই বেন গাভিরকে মন্ত্রী থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব করেছে নেতানিয়াহুর কাছে। কিন্তু নেতানিয়াহু তার এই সাগরেদকে, তার এই দোসরকে মন্ত্রী পদ থেকে সরাতে রাজি নয়। আজকে কোর্টের প্রশ্নের জবাব দিয়েছে নেতানিয়াহু বলেছে, আইনগতভাবে বেন গাভিরের মন্ত্রী থাকায় তেমন কোনো অসুবিধা নেই। ইসরায়েলের আইন, ইসরায়েলের কানুন নিয়ে কথা বলার আর কিছু নেই। এই মুহূর্তে ইসরায়েল তার ইতিহাসের সবচেয়ে রেডিকাল একটা সরকার দেখছে, যে সরকার ফিলিস্তিনি বন্দীদের কারাগারের চতুর্দিকে কুমির ছেড়ে দেওয়ার মতো নজিরবিহীন একটা প্রস্তাব দিচ্ছে। এবং যেই ব্যক্তিটি এর আগে অসংখ্যবার রাজনীতিতে নিষিদ্ধ ছিল তার উগ্রবাদী কর্মকাণ্ডের কারণে, তার বিরুদ্ধে মার্ডার কেস সহ অসংখ্য অপরাধের অভিযোগে মামলা রয়েছে, সেই ব্যক্তি, সেই দাগী আসামি এখন ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি মিনিস্টার। অর্থাৎ পুলিশের দায়িত্ব দেয়া হয়েছে একজন ক্রিমিনালকে, যে কারণে তার বিরুদ্ধে অভিযোগ করছে ইসরায়েলের আদালত স্বয়ং। আবার তাকে বাঁচানোর চেষ্টা করছে নেতানিয়াহু, কারণ নেতানিয়াহুর সরকারের ক্ষমতা টিকিয়ে রাখতে, জোট সরকারের ক্ষমতা টিকিয়ে রাখতে বেন গাভিরের কয়েকজন এমপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রিয় দর্শক, আমরা আজকে স্বজন হারানোর বেদনা, শেখ হাসিনার নয়াদিল্লিতে দেয়া ভাষণ সম্পর্কে দু চারটি তথ্য জানাবো। তার আগে মধ্যপ্রাচ্যের সবশেষ পরিস্থিতি নিয়ে একটু গুরুত্বপূর্ণ সংবাদ দিচ্ছি। আমেরিকা এবং ইরানের মধ্যে নতুন করে ৬০ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে আলোচনা এগিয়ে চলছে। যদি আলোচনা হয় তাহলে আবারও ৬০ দিনের জন্য হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজগুলো, বাণিজ্যিক জাহাজগুলোকে অন্তত ৬০ দিনের জন্য অবাধে চলাচলের একটা অনুমতি দেয়া হবে। নতুন এই প্রস্তাব অনুযায়ী জাহাজগুলো প্রবেশ করবে হরমুজ প্রণালীর ইরানের সাইড দিয়ে, বের হবে হরমুজ প্রণালীর ওমানের সাইড দিয়ে। তবে এখনো এটি বাস্তবায়নের সম্ভাবনা 50-50। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের বাইরে রয়েছেন, ইরাকে রয়েছেন। তিনি ইরানে ফেরত আসলে সেটি নিয়ে হয়তো ফাইনাল কোনো আলোচনা হবে। প্রিয় দর্শক, আমাদের কাছে সংবাদ আছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির গুরুত্বপূর্ণ ডিপ্লোম্যাটিক সফরে সৌদি আরবে যাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা চলে আসছি বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশে ৫ আগস্ট শেখ হাসিনা বিদায়ের বর্ষপূর্তি পালন করেছে বাংলাদেশের সরকার এবং বিরোধী দলের পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে। এর মধ্যে বাংলাদেশে আজকে উদ্বোধন করা হয়েছে জুলাই জাদুঘর। শেখ হাসিনার বড় শখের
সেই গণভবন এখন জনগণের ভবনে পরিণত হয়েছে। যদিও এখানে ভিড় কমানোর জন্য অনলাইনে বুক